প্রবল তুষার ঝড়ে আক্রান্ত হয়ে আহত অবস্থায় পড়েছিলেন এক ভারতীয় সেনা। ভাগ্যক্রমে ঠিক সেই পথেই জ্বালানি কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিলেন এক কাশ্মীরি তরুণী। দূর থেকে মেয়েটি বরফের ওপর কিছু একটা পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ছুটে গেলেন সেখানে। কাছে যেতেই মেয়েটি দেখতে পেলেন একজন ভারতীয় সেনা বরফের ওপর নিস্তেজ হয়ে পড়ে আছেন। এরপর সেই কাশ্মীরি মহিলাটি এমন এক দুঃসাহসী কাজ করলেন যা শুনলে আপনাদের ভারতীয় হিসাবে গর্ববোধ হবে। এক সাধারণ কাশ্মীরি মেয়ের সাহস আর মানবিকতাই সেই দিন এমন এক ইতিহাস গড়েছিল যা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে উঠবে গর্বে। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। কাশ্মীর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বর্গের মতন অপরূপ সৌন্দর্য আর বরফে ঢাকা নীরবতার কথা। কিন্তু এই রূপকথার পটভূমির আড়ালে লুকিয়ে আছে এখানকার স্থানীয় মানুষদের প্রতিদিনের জীবনযুদ্ধ। উচ্চ পর্বত আর গভীর উপত্যকার এই ভূমিতে শীতকালে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেক নিচে। বছরের অধিকাংশ সময় ঢেকে থাকে বরফের সাদা চাদরে। শান্ত সৌন্দর্য আর হঠাৎ নেমে আসা বিপদের এই সহাবস্থানই এখানকার জীবনের প্রতিটি মুহূর্তে বয়ে আনে অনিশ্চয়তা ও সংগ্রাম। এই কঠিন বাস্তবতার মধ্যেই সংগ্রাম করে বেঁচে আছেন ইয়াকুব ভাট ও তার ছোট্ট পরিবার। শক্ত কাঠের তৈরি পুরনো ঘরটাই তাদের একমাত্র আশ্রয়, যা তাদের রক্ষা করে তীব্র ঠান্ডা আর হিমালয়ের ঝোড়ো হাওয়ার প্রকোপ থেকে। ইয়াকুব ভাট ও তার স্ত্রী ফাতিমা ভাটের একমাত্র সন্তান আয়েশা ভাট। আয়েশার বয়স এখন 19 বছর। গায়ের রং ফর্সা, তার মুখে আছে এক সরল কোমলতা। তাদের জীবন পাহাড়ের মতোই কঠিন, কিন্তু মনটা একদম সাদামাটা, নিখাত ভালোবাসায় ভরা। এত উচ্চতায় চাষাবাদ খুব একটা ভালো হয় না, তাই ইয়াকুব ভাট জীবিকা নির্বাহন করেন, পশুদের পশম সংগ্রহ করেন এবং জ্বালানি কাঠ কেটে স্থানীয় বাজারে বিক্রি করেন। প্রকৃতির কঠোরতার মাঝেও ছোট্ট এই পরিবারটি টিকে আছে পরিশ্রমী জীবনের মধ্যে দিয়ে। পাহাড়ের সঙ্গে তাদের বহু যুগের পুরনো সম্পর্ক। সেখানকার প্রতিটা বাঁক, প্রতিটা অলিগলি তাদের নখদর্পণে। অবসর সময়ে ইয়াকুব ভাট পাহাড়ে ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের গাইড করে থাকেন। তিনি এই অঞ্চলের পুরনো পথঘাট, উপত্যকা আর প্রকৃতির গল্পগুলো তাদের শোনান। পর্যটকরা তার আন্তরিকতা ও পাহাড় সম্পর্কে গভীর জ্ঞান দেখে মুগ্ধ হয়। অন্যদিকে আয়েশার দিন শুরু হয় ভোরবেলা থেকেই। বাতাসের শীতল সুবাসে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে মায়ের সঙ্গে হাতে হাতে ঘরের সমস্ত কাজ করে নেয়। জল তোলা, পশুদের খাবার দেওয়া, সকালে রান্না করা। কাজ শেষ করে আয়েশা বের হয় স্কুলের উদ্দেশ্যে। তাদের স্কুল তার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পের কাছে অবস্থিত। বরফে ঢাকা পথ পেরিয়ে সে স্কুলে যায়। পাহাড়ি পথ দুর্গম হলেও এ পথই তাদের প্রতিদিনের সঙ্গী। চলতে চলতেই সে প্রায় সীমান্তের দিকে তাকায়, যেখানে ভারতীয় সেনারা প্রচণ্ড ঠান্ডাতেও দেশ রক্ষার তাগিদে টহলে লেগে থাকে পাহাড়ের ঢালে। স্কুল থেকে বাড়ি ফিরেই তার দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়, পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা। এই কাঠই হলো তাদের জীবন ধারণের মূল ভিত্তি। তীব্র শীতের কারণে এই অঞ্চলের বাজারে প্রচুর পরিমাণে জ্বালানি কাঠের প্রয়োজন হয়, আর সেই জ্বালানি কাঠ আয়েশারা সংগ্রহ করে বাজারে বিক্রি করে। তাই আয়েশা রোজ বিকেলে ওই পাহাড় থেকে শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসে। তার লক্ষ্য তীব্র শীত শুরু হওয়ার আগে পর্যাপ্ত কাঠ মজুত করা।
আয়েশা স্কুল থেকে বাড়ি ফিরে কুঠার আর দড়ি নিয়ে কাঠ সংগ্রহ করতে বেরিয়ে পড়ল। অন্যদিকে তার বাবা গিয়েছেন বাজারে কাঠ বিক্রি করতে। সেই দিনটা ছিল অক্টোবরের মাঝামাঝি। এই সময় কাশ্মীরে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে শুরু করে। সকালটা ছিল রোদ ঝলমলে, কিন্তু পাহাড়ের ওপর দিক থেকে আসা শীতল হাওয়া জানান দিচ্ছিল যে এই শান্ত রোদ ঝলমলে আবহাওয়া আর বেশি দিন থাকবে না। আয়েশা দ্রুত পায়ে এগোতে লাগলো কাঠ সংগ্রহ করার জন্য। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। বিকেল তখন প্রায় শেষ। তার কাঁধে মোটা পশমের শাল। সে জানে সূর্যের তেজ কমলেই পাহাড়ে দ্রুত ঠান্ডা পড়তে শুরু করবে। সে প্রায় আধা ঘন্টা হাঁটার পর এমন এক জায়গায় পৌঁছালো যেখানে অনেক পাহাড়ি গাছ ঝড়ের কারণে বা বরফের ধসের কারণে ভেঙে পড়েছে। আয়েশা দক্ষতার সঙ্গে বেশ কিছু ভালো মানের শুকনো কাঠ সংগ্রহ করে একটি বড় এবং শক্ত আঁটি বাঁধল। সে জানে এই কাঠগুলো বাজারে নিয়ে গেলে বেশ ভালো দামে বিক্রি হবে, কারণ এই ভালো মানের কাঠগুলিতে একবার আগুন ধরে গেলে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। কাঠ কাটা শেষ করে আয়েশা যখন সেই শক্ত কাঠের ঝোড়াটি নিয়ে পিঠে তুলতে যাবে, তখনই একটা দমকা বাতাস আয়েশার গালে এসে লাগলো, যা ছিল বরফের মতন শীতল। আয়েশা মুহূর্তের জন্য থমকে গেল এবং তার চোখ গেল দূর দিগন্তের পাহাড়ের চূড়ার দিকে। সে দেখতে পেল সেই পাহাড়ের চূড়ার উপর এক অস্বাভাবিক গাঢ় মেঘের দ্রুত জমাট বাঁধছে এবং মেঘের নিচ থেকে বরফের একটি ঘূর্ণি সৃষ্টি হতে শুরু করেছে। এই দৃশ্য এখানকার মানুষের কাছে খুবই চেনা। এটা হচ্ছে তুষার ঝড়ের আগাম বার্তা। আয়েশার জন্ম এই পাহাড়েই। সে ছোট থেকে এরকম দৃশ্য অনেকবার দেখে এসেছে। আয়েশার সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। এখন এক মুহূর্ত দেরি করা মানে নিজের জীবন বিপন্ন করা। সে সংগ্রহ করা কাঠের বোঝাটিকে কোনো মতে পিঠে বাঁধল এবং দ্রুত গতিতে বাড়ির পথে যেতে শুরু করলো। সে মনে মনে বলল, আজ আর নয়, যা পেয়েছি এতেই যথেষ্ট। আমাকে শিগগিরই বাড়ি ফিরতে হবে, কারণ এই ঝড় যদি একবার শুরু হয়ে যায় তাহলে এখন পাহাড়ে থাকা মানে নিশ্চিত মৃত্যু। সে মাত্র কয়েকশো মিটার নামতেই ঝোড়ো হাওয়া তার উপর আছড়ে পড়ল। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে আয়েশা শরীরের সমস্ত শক্তি দিয়েও নিজের ভারসাম্য বজায় রাখতে পারছিল না। বাতাসের শোঁ শোঁ শব্দে চারিদিক কেঁপে উঠল। সামনে কয়েক মিটারের বেশি কিছু দেখা যাচ্ছে না। বরফের কোনাগুলো ছুরির ফলার মতন তার মুখে এসে লাগছিল, আর তাপমাত্রা দ্রুত নামছিল। অন্ধকার হিমশীতল বাতাসের মধ্যে দ্রুত নামতে গিয়ে তার পা পিছলে গেল। সে কোনো মতে নিজেকে সামলে নিল, কিন্তু তার পিঠ থেকে কাঠের বোঝাটি ছিটকে পড়ে গেল। আয়েশা সেটিকে ধরতে গিয়েও পারল না। সে দ্রুত হাত বাড়ালো, কিন্তু ততক্ষণে কাঠের আঁটিটি গড়িয়ে গিয়ে জমা হতে থাকা বরফের স্তূপের নিচে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। এই কাঠগুলো তাদের জন্য কতটা মূল্যবান তা আয়েশা ভালোই জানতো, কিন্তু সে এটাও বুঝতে পারলো এই প্রবল ঝড়ের দাপটে সে যদি এখন কাঠ খুঁজতে যায় তাহলে তার জীবন বিপন্ন হতে পারে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়ির পথে দৌড়াতে শুরু করলো। বাড়ি পৌঁছে আয়েশা দেখলো তার মা দরজা খুলেই উদ্বিগ্নে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আয়েশা প্রায় হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই তার মাকে জিজ্ঞেস করলো, মা, বাবা ফিরেছে? তার মা চিন্তিত কণ্ঠে বললেন, না রে আয়েশা, তোর বাবা এখনো ফেরেনি। মনে হয় ঝড়ের কারণে কোথাও আটকে পড়েছে, বুঝলি? ফাতিমা তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই ঠিক সময় ফিরে এসেছিস মা, এমন ঝড় গত কয়েক বছরে দেখিনি। ফাতিমা শান্ত কণ্ঠে মেয়েকে প্রশ্ন করলো, তুই কি আজ একটাও কাঠ পাসনি? আয়েশা নিচু স্বরে বলল, মা, কিছু কাঠ পেয়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে পা পিছলে পড়ে গিয়েছিলাম। তখনই কাঠের বোঝাটি আমার কাছ থেকে ছিটকে দূরে চলে গেছে। ফাতিমা কপালে হাত দিয়ে বললেন, ও ঠিক আছে মা, কোনো ব্যাপার না। তুই যে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছিস এতেই অনেক। এখন আর বাইরে বেরোনোর কথা ভাবিস না। আজকে রাতটা পার হোক, তারপর যা হয় দেখা যাবে। আয়েশা সেদিন সারা রাত জেগেই কাটিয়ে দিল। বাইরের ঝড়ের গর্জন তার কানের কাছে বাজছে। একদিকে তার বাবা আজ বাড়িতে ফিরতে পারেনি, অন্যদিকে সে কাঠের বোঝাটিও হারিয়ে ফেলেছে। আয়েশা মনে মনে ভাবলো, আগামীকাল সকালে সে আবারও পাহাড়ে যাবে এবং সেই বোঝাটি সহ আরও কিছু ভালো মানের কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে। রাত ভোর এক টানা তুষার ঝড়ের শেষে ভোরে প্রকৃতি শান্ত হলো, কিন্তু সেই শান্তি ছিল এক ভয়ঙ্কর নীরবতা।
বাইরে তখন হালকা বরফ পড়ছে, আর চারপাশ ঢেকে আছে প্রায় 4 ফুট নতুন বরফের পুরু আস্তরণে। প্রকৃতি এখন শুভ্র হলেও তা এখন আরো বেশি বিপজ্জনক, কারণ বরফের নিচে লুকিয়ে আছে গভীর খাদ আর পিচ্ছিল ঢাল। আয়েশা সকালবেলায় বিছানা ছেড়ে উঠতে যাবে, এমন সময় দরজায় মৃদু ধাক্কার শব্দ ভেসে এলো। ফাতিমা দ্রুত দরজা খুলতেই দেখলেন আয়েশার বাবা বাড়ি ফিরে এসেছেন। ইয়াকুবকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে আয়েশা এবং ফাতিমা দুজনেই আনন্দিত হলেন। ইয়াকুব জানান, ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় তিনি নিকটবর্তী সেনা ক্যাম্পে রাতটুকু আশ্রয় নিয়েছিলেন। আয়েশার বাবার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ফাতিমা দ্রুত গরম চা বানাতে লাগলেন। সবাই যখন একসঙ্গে বসে চা খাচ্ছেন, তখন আয়েশা বলে উঠল, বাবা, কালকে প্রবল ঝড়ের কারণে আমি আমার কাঠের বোঝাটি হারিয়ে ফেলেছি। আমি আজ আর একবার সেই পথে যাব। কাঠগুলো খুঁজে দেখতে হবে। ওগুলো যদি বরফের নিচে পুরোপুরি চাপা না পড়ে থাকে, তাহলে হয়তো উদ্ধার করা সম্ভব হবে। মেয়ের কথা শুনে ইয়াকুব বললেন, এত মোটা বরফে এখন ওখানে যাওয়া উচিত হবে না বেটি। কোথায় বড় গর্ত আছে, কোথায় ঢাল আছে, সেটা এখন ঠিকভাবে বোঝা যাবে না। আয়েশা তার বাবার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা, এই রাস্তাটা আমাদের চেনা। আমার মনে হয় না কোনো বড় বিপদ হবে। তাছাড়া কালকে সেই কাঠের বোঝাটি তো খুঁজতে হবে। আয়েশার কথায় একটা অদম্য সংকল্প ছিল। ফাতেমা দীর্ঘশ্বাস ফেললেন। আয়েশার জেদ তারা জানেন। ফাতেমা তখন তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, সাবধানে যাস মা, আর কোনো বিপদ বুঝলেই ফিরে চলে আসিস। আয়েশা তার বাবার কথা মতো গায়ে একটা মোটা পশমের শাল এবং হাতে একটি লম্বা লাঠি নিয়ে বের হলো। সে লাঠি দিয়ে বরফের গভীরতা মেপে পা টিপে টিপে সেই দুর্গম ঢালের দিকে এগোতে লাগলো, যেখানে গতকাল সে কাঠ হারিয়েছিল। তার চলার প্রতিটি ধাপ ছিল প্রকৃতির বিরুদ্ধে এক কঠিন সংগ্রাম। মোটা বরফের ওপর দিয়ে হেঁটে যেতে তার খুবই কষ্ট হচ্ছিল। আধা ঘন্টার রাস্তা পার হতে তার প্রায় 1 ঘন্টার ওপর সময় লাগলো। অবশেষে আয়েশা পৌঁছালো সেই জায়গায় যেখানে গতকাল তার কাঠের আঁটিটি গড়িয়ে পড়েছিল। আয়েশা চারিদিকে ভালো করে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে বরফের স্তূপের মাঝে কাঠের আঁটিটির কিছু অংশ দেখতে পেল। কাঠের আঁটিটি দেখে তার মনে কিছুটা স্বস্তি এলো। আয়েশা যখন কাঠের আঁটিটির দিকে দ্রুত পা বাড়ালো, ঠিক তখনই তার চোখ পড়ল কিছুটা দূরে একটি বড় পাথরের আড়ালে জমা হওয়া বরফের স্তূপের ওপর। সেখানে কিছু একটা যেন অস্বাভাবিকভাবে পড়ে আছে। আয়েশা প্রথমে ভাবলো হয়তো কোনো বন্য প্রাণী বরফে আটকে গেছে, কিন্তু কাছাকাছি যেতেই তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। বরফের মাঝে পড়ে আছে একজন লোক, যার শরীর সম্পূর্ণভাবে বরফে ঢাকা। পুরুষটির গায়ে থাকা সামরিক জ্যাকেট এবং রাইফেলটি দেখেই আয়েশা বুঝতে পারল এটি একজন ভারতীয় সেনা জওয়ান। জওয়ানটি উপুর হয়ে পড়েছিলেন, তার মুখ বরফে জমে গেছে এবং সে নড়াচড়াও করছে না। সেনাটিকে দেখেই মনে হচ্ছে তিনি তীব্র তুষারপাতে আক্রান্ত হয়ে অচেতন হয়ে গেছেন। আয়েশা দ্রুত তার পাশে ছুটে গেল। সে জওয়ানটিকে ডাকলো, জন সাহেব, ও জন সাহেব। কিন্তু সেনা জওয়ানের কাছ থেকে কোনো সাড়া মিলল না। আয়েশা মনে মনে ভাবল, এই সেনা জওয়ানেরা তীব্র গরমে, তীব্র ঠান্ডায় আমাদের দেশের জন্য, আমাদের সুরক্ষার জন্য লড়াই করে, আর আজ তাদের জন্যই হয়তো আয়েশাদের মতন মানুষ নিরাপদে বেঁচে আছে। আয়েশা নিচু হয়ে জওয়ানের গায়ে হাত দিল। তার শরীর বরফের মতন ঠান্ডা, কিন্তু হাতে সামান্য হলেও উষ্ণতা অনুভব করলো। এখনো প্রাণ আছে। আয়েশার মনে আশার সঞ্চয় হলো। সে দেখলো জওয়ানের ইউনিফর্মে তার নামের ব্যাচ রয়েছে। সেখানে ইংরেজিতে লেখা আছে রাকেশ সিং। আয়েশা বুঝতে পারলো তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এই নির্জন পাহাড়ে কারোর আসার সম্ভাবনা নেই। যদি সে কাঠ সংগ্রহ করতে না আসতো, তবে হয়তো এই জোয়ানটির বরফের নিচে চাপা পড়ে যেতেন। আয়েশা তার মাথার পরিকল্পনা সাজিয়ে ফেলল। সে আর এক মুহূর্ত দেরি না করে তার কাঁধ থেকে চাদরটি খুলে দ্রুত বরফের ওপর বিছিয়ে দিল। এরপর সে তার সমস্ত শক্তি একত্রিত করে জওয়ান রাকেশ সিং এর ভারী শরীরটি সাবধানে চাদরটির ওপর শুইয়ে দিল। জওয়ান সম্পূর্ণ অচেতন থাকায় তার কাজটা আরো কঠিন হয়ে গেল।
এরপর আয়েশা সালের দুটি কোণা শক্ত করে ধরল। এবার শুরু হলো সব থেকে কঠিন কাজ। কাছাকাছি সেনা ক্যাম্পে পৌঁছাতে হলে তাকে প্রায় 3 কিলোমিটারের রাস্তা পার হতে হবে। জওয়ান রাকেশ সিং এর ওজন, বরফের ঘর্ষণ এবং পাহাড়ের ঢাল সব কিছু মিলিয়ে এই কাজটি তার কাছে খুব কঠিন হয়ে উঠল। প্রথম কয়েক মিটার টানতেই এত শীতের মধ্যে আয়েশা ঘামতে শুরু করলো। বরফের ওপর দিয়ে একটি পূর্ণবয়স্ক মানুষকে টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয়। তার হাতে চাদরের খুঁট দুটো এমনভাবে চেপে বসেছিল যেন মনে হচ্ছিল চামড়া ছিঁড়ে যাবে। আয়েশার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো, কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু তবুও সে হার মানল না। তার চোখে শুধু একটি লক্ষ্য, সীমান্তের কাছাকাছি থাকা ভারতীয় সেনা ক্যাম্প। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমাকে পারতেই হবে। এই মানুষটি আমাদের দেশের সম্পদ। আমি এই দেশের মেয়ে হয়ে তার জীবন কখনোই বিপন্ন হতে দিতে পারি না। পাহাড়ের বাঁকে বরফের স্তূপ পেরিয়ে সে ধীরে ধীরে এগোতে লাগলো। যেতে যেতে এক সময় সে খুবই ক্লান্ত হয়ে পড়ল। বরফের ওপর তার পা চলছিল না। প্রতিবার যখন সে হাল ছেড়ে দিতে চাইল, তার বাবার বলা কথাগুলো মনে পড়ল। পাহাড়ের জীবন মানে শুধু টিকে থাকা নয় আয়েশা, পাহাড়ের জীবন মানে সাহস আর সংকল্প। 1.5 কিলোমিটার যাওয়ার পর আয়েশা বরফের ওপর বসে পড়ল। সে তখন প্রায় অবসন্ন। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত শক্তি সঞ্চয় করলো। তার পিঠের দিকে তাকাতেই সে দেখতে পেল তার শালের ওপর শুয়ে থাকা জওয়ানের শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণভাবে চলছে। এই দৃশ্য তাকে নতুন করে শক্তি জোগালো। সে উঠে দাঁড়ালো, চাদরের খুঁট শক্ত করে ধরে আবারও টানতে শুরু করলো। এখন সে নামছে অপেক্ষাকৃত নিচু ঢাল ধরে। বরফের পিচ্ছিলতা এখন যেন তাকে সাহায্য করছে। এই 3 কিলোমিটার পথ আয়েশার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। সে শুধু টেনে চলেছে, কারণ সে জানতো এখন থামলে এই মানুষটি বরফের কাছে হেরে যাবে। দীর্ঘ প্রচেষ্টার পর আয়েশা যখন সেনা ক্যাম্পের প্রবেশ পথের কাছাকাছি পৌঁছালো, তখন তার গায়ের সমস্ত শক্তি শেষ। সে জোরে চিৎকার করতে চেয়েও পারল না, শুধু হাঁপাচ্ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে চাদরটিকে টেনে ক্যাম্পের গেটের কাছে নিয়ে এলো। ক্যাম্পের ডিউটিতে থাকা একজন সেনা জওয়ান দূর থেকে বরফের ওপর কিছু একটা নড়াচড়া করতে দেখে সতর্ক হলেন। তিনি তাড়াতাড়ি এগিয়ে আসতেই দেখতে পেলেন একজন স্থানীয় মেয়ে বরফের ওপর একটি চাদর টেনে নিয়ে আসছে, আর তার উপর শুয়ে আসছে তাদের এক সেনা জওয়ান। সেনা জওয়ানটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজালেন। মুহূর্তের মধ্যে ক্যাম্পের ভিতর থেকে কয়েকজন সেনা সদস্য ছুটে এলেন। তারা দ্রুত জওয়ান রাকেশ সিংকে তুলে নিলেন এবং ফার্স্ট এইডের জন্য নিয়ে গেলেন। আয়েশা তখন বরফের ওপর বসেছিল। তার চোখ মুখ রক্তবর্ণ, নিঃশ্বাস দ্রুত। তার হাতের তালুতে চাদরের খুঁটের দাগ বসে গেছে। ক্যাম্প কমান্ডার দ্রুত আয়েশার কাছে এলেন। কমান্ডার বলেন, বেটি বেটি তুমি তুমি এই বরফের মতোকে টেনে এনেছো? আয়েশা তখনও হাঁপাচ্ছিল। সে শুধু মাথা নাড়ল। সেনারা দ্রুত আয়েশাকে উষ্ণতার জন্য ভেতরে নিয়ে গেলেন এবং তাকে চা ও খাবার দিলেন। জওয়ান রাকেশ সিংকে দ্রুত সামরিক হাসপাতালে পাঠানো হলো। কমান্ডার আয়েশাকে বারবার ধন্যবাদ জানালেন। কমান্ডার বললেন, তোমার এই সাহস এবং উপস্থিত বুদ্ধি না থাকলে আমরা রাকেশকে নিশ্চিত হারাতাম। তোমার এই সাহসিকতাই আমরা কুর্নিশ জানাই। এই ঘটনার 2 দিন পর জওয়ান রাকেশ সিং যখন কিছুটা সুস্থ হলেন, তখন তিনি আয়েশার সঙ্গে দেখা করতে চাইলেন। ক্যাম্পেই দেখা হলো তাদের। রাকেশ সিং তখনও পুরোপুরিভাবে সুস্থ নন, কিন্তু তার চোখে ছিল গম্ভীর কৃতজ্ঞতা। রাকেশ সিং আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, আমার জীবন বাঁচানোর জন্য কিভাবে ধন্যবাদ দেব জানি না বোন। তুমি আমার কাছে দেবদূতের মতন এসেছিলে। আয়েশা মাথা নিচু করে বলল, আপনারা আমাদের দেশের জন্য লড়াই করছেন। আপনাদের জন্যই হয়তো আমরা শান্তিতে ঘুমাতে পারি। তাই আপনাদের সাহায্য করাটা আমাদের কর্তব্য, আর আমি সেই কর্তব্যটুকুই পালন করেছি। রাকেশ সিং আয়েশার কথা শুনে হাসলেন। তার চোখে তখন জল। এই ঘটনাটি দ্রুত তাদের এলাকায় এবং সেনা ক্যাম্পে ছড়িয়ে পড়ল। আয়েশা ভাট একজন ভারতীয় সেনা জওয়ানের প্রাণ বাঁচিয়ে যে উদাহরণ তৈরি করলো, তা প্রমাণ করলো যে তুষার ঝড়ের মতন কঠিন পরিস্থিতিতেও মানবিকতার উষ্ণতা এবং দেশপ্রেমের সংকল্পই হলো সবথেকে বড় শক্তি। আয়েশার এই সাহসিকতার জন্য তার পরিবার পেল অসীম সম্মান। আর এই এলাকার মানুষ শিখল, আসল বীরত্ব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তা লুকিয়ে থাকে একজন সাধারণ মানুষের নির্ভীক হৃদয়ের মধ্যেও। প্রিয় দর্শক বন্ধুরা,
আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।